সরকার তো এই আইনটা ভঙ্গ করেছেন, শুধু তাই না, আমি এই কথাটা একদম শুরুতে বলেছিলাম যে সরকার গণভোটের স্পিরিটের ক্ষতি করছে। কারণ গণভোটে সরকার পক্ষ হয় না, গণভোটে সরকার স্বাধীনভাবে জনগণকে বলে যে আমি যে কাজটা করছি এটাতে আপনারা স্বাধীনভাবে হ্যাঁ অথবা না বলেন, যাতে করে আমি ঠিক কাজটা করতে পারি। সরকার বলে দিচ্ছে আমার কাজটাই ঠিক, হ্যাঁ ভোট দেন, না দিলে আপনি দোসর, না দিলে আপনি গোলাম, না দিলে আপনি দেশের দরজা বন্ধ করে দিচ্ছেন, না দিলে ফ্যাসিবাদ এসে পড়বে। তাহলে সরকার তো এখানে কোনোভাবেই তার যে রোল প্লে করার কথা সেটা না করে তিনি একটা পক্ষ নিয়েছেন, এই পক্ষ সরকার নিতে পারেন না। আমাদের মাহফুজ আলম, আমাদের সাবেক উপদেষ্টা, উনি একটা কথা বলেছেন, ওনার কথা মাঝে মাঝে উনি কিছু কিছু কথা বলে ফেলান, এটা নিয়ে বেশি আলোচনা হয়। উনি ভারতের দ্য উইক ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে উনি যে কথাটা বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ থাকলে জামাত থাকবে, জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে, এবং এটা উনি ব্যাখ্যা করে বলেছেন এই দুইটা পার্টি হলো একে অপরের অল্টার ইগো, মানে পরিপূরক সত্তা, এরকম বলার চেষ্টা করেছেন। কাজেই এটা থাকলে ওটা থাকবে। তো এই কথাটার ব্যাপারে আপনি ছোট করে একটু মন্তব্য করতে। ভালো লাগলো এই কথাটা। আমি কিছুদিন আগে একটা টিভি টক শোতে বলেছি যে জামাত হচ্ছে আওয়ামী লীগের একটা প্রতিবিম্ব। আয়নার সামনে দাঁড়ালে যে বাম হাত হয়ে যায় ডান হাত, আর ডান হাত হয়ে যায় বাম হাত, জামাত হচ্ছে ওই জিনিস। কারণ জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি ছিল, আর আওয়ামী লীগ ছিল মুক্তিযুদ্ধের সংগঠক। ফলে শুরু থেকেই তারা একে অন্যের বিপরীতে দাঁড়ানো, কিন্তু তাদের আচরণে প্রচুর মিল রয়েছে, এবং এই আচরণের মিলের কারণে একে অন্যের অল্টার ইগো হয়ে গিয়েছে, ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইডের মতো। কিংবা ধরেন মির্জা আব্বাস কিছুদিন আগে বলেছিলেন যে জামাতের ওষুধ হচ্ছে আওয়ামী লীগ, ঘটনা কিন্তু একই। মাহফুজ আলম আসলে আমার কাছে মনে হয়েছে যে উনি মাঝে মাঝেই যেটা বলেন সেটা তার বোধ থেকে বলেন আর কি। কর্মের অনেক সমালোচনা থাকে, কথার অনেক সমালোচনা থাকে, কিন্তু যেটা ঠিক কথা বা যেখানে সাবস্ট্যান্সিয়াল বক্তব্য সেগুলিকে কিন্তু গ্রহণ করতে হয়। ফলে এই কথাটার মধ্যে এক ধরনের সত্যতা রয়েছে, এবং উনি যেটা বলেছেন মোটামুটি ভালোই বলেছেন। ওনাকে কিন্তু মনে করা হয় যে উনি খানিকটা জামাতের রাজনীতি পছন্দ করেন না, এরকম মনে করা হয় আর কি মাহফুজ আলম। তো ফলে উনি হয়তো এটাও বলেছেন। আর মজার ব্যাপার, উনি ভারতের একটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন, আমাদের দেশ ভারতে খেলতে যাবে না, আমাদের দেশ ভারতকে আধিপত্যবাদী বলে, আমাদের দেশ ভারতের পুরো গণমাধ্যমকে বলেছে যে তারা হচ্ছে আমাদের শত্রু। তারপরে আমাদের মানে আমাদের এখানে বিশাল ভারত বিরোধী একটা প্রচারণা হয়েছে, যার কিছু সত্য, কিছু অর্ধসত্য, কিছু মিথ্যাও, কিন্তু এই ব্যাপারটা তো রয়েছে। এবং সেইখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য আধিপত্যবাদী দেশের একটি পত্রিকাকে তিনি বেছে নিয়ে এই ভারতীয় সাংবাদিক যারা আওয়ামী পন্থী সেরকম একটা সংবাদ মহলে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, এটা তার একটা, আমি মনে করি যে সৎ সাহস। তিনি শত্রুর সঙ্গে বসবাস করেছেন বা শত্রুর সঙ্গে কথাবার্তা বলেছেন। তার মানে আমরা বলবো যে আমাদের দেশপ্রেমিকরাও ভারতের পত্রিকায় সাক্ষাৎকার দিতে পারে তাহলে। কারণ মজার ব্যাপার কি জানেন, মানুষ এক্সপোজার যখন চিন্তা করবে, বা ধরেন লাড্ডু যখন খাবে কিংবা ধরেন রসগোল্লা যখন খাবে, ভালো দোকানেরটাই খায়। ওরা সবাই জানে যে ভারতীয় মিডিয়াতে সাক্ষাৎকার দিলে সেটা যত প্রচারিত হয়ে যাবে, সেটা আমাদের এখানে দিলে হবে না। ফলে সাক্ষাৎকার দেওয়ার সময় আমাদের প্রধান উপদেষ্টাও দিয়েছেন ভারতের মিডিয়াতে সাক্ষাৎকার, আবার আমাদের বিগত সরকারের প্রধানমন্ত্রীও দিয়েছেন ভারতীয় মিডিয়াতে সাক্ষাৎকার। আবার দেখেন ওনার পুত্র দিয়েছেন আল জাজিরাতে সাক্ষাৎকার, যে আল জাজিরা অল দা প্রাইম মিনিস্টার্স মেন বানিয়ে মানে রীতিমতো বলে দিয়েছিল যে আসলে কাহিনীটা কি হয় বাংলাদেশে। বাঁচার সময় বাঁচলেন কেন জানেন? ওনারাও জানে মাইক ভাড়া করলে বড়টা ভাড়া করতে হয় কল রেডি, ফলে ওনারা বড় মাইকটা ভাড়া করে সবসময়। জি, বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে নির্বাচন কমিশনের একটা বক্তব্য। নির্বাচন কমিশন বললেন যে এই সরকারি কর্মকারী যারা আছেন, সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছেন, তারা গণভোটে কোন একটা পক্ষ নিতে পারেন না স্পষ্ট, এবং এটা কোন কারণে পারেন না সে ধারাটা তারা উল্লেখ করেছেন যে আরপিও ৮৬ নম্বর ধারা স্পষ্ট করে বলা হয়েছে যে তারা এটা পারেন না। এখন আমরা দেখছি ইতিমধ্যেই তারা এই কাজটা শুরু করে দিয়েছেন, এবং শুরু করে যে দিয়েছেন তাও প্রায় ২ সপ্তাহ হয়ে গেছে। এবং এই শুরু করার পেছনে একজন লোক, তো সরকারের একজন উপদেষ্টার পদমর্যাদার একজন ব্যক্তি, উনি সারা দেশে ঘুরে ঘুরে এটা প্রচার করছেন এবং শুরু করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের রীতিমতো চাপ দিচ্ছেন।
আমি আরো একটা খবর পেলাম, সেটাও আপনাকে বলি। এটা আমার জন্য খুবই অ্যালার্মিং মনে হলো, যে তারা প্রায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এই কিভাবে হাত পক্ষে প্রচারণা চালাতে হবে এই জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ওয়ার্কশপ মতো করছে তারা। এবং সেই ওয়ার্কশপে অংশগ্রহণ করলে তাদেরকে খাওয়ানো হচ্ছে, গিফট দেওয়া হচ্ছে এবং সঙ্গে নগদ 1400 করে টাকাও দেওয়া হচ্ছে। এই ধরনের কথা আমি শুনেছি। আমার একটা বিপুল ব্যয় হচ্ছে একটা দণ্ডনীয় অপরাধ করার জন্য। কি বলবেন আপনি? নির্বাচন কমিশনকে 1000 কোটি টাকার উপর বরাদ্দ দেওয়া হয়েছে এই কাজগুলি করার জন্য। এবং এই যে টাকা দেওয়া হয়েছে এটা কোন ফান্ড থেকে দেওয়া হয়েছে এটা তো জিজ্ঞেস করতে হবে, যে এটা কি সেই ফান্ড থেকে কমিশনের দেওয়া টাকা, নাকি যার যার অফিসের টাকা তাদের ফান্ড থেকে তারা খরচ করছেন। দুটোর কোনোটাই তারা করতে পারেন না, কারণ কমিশন বলেছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা সরকারি লোক তারা কোনোভাবেই নির্বাচনে কোনো পক্ষ নিতে পারেন না, সেটা গণভোট হোক অথবা নির্বাচন হোক। এই কারণে যে দণ্ডনীয় অপরাধটি সংঘটিত হয়েছে, এই দণ্ডনীয় অপরাধের দণ্ড নিশ্চিত করতে গেলে আপনি দেখবেন যে ঠক বাঁচতে গা উজাড় হবে। এই কাজটি কারা করালেন? সরকার করালেন, অর্থাৎ নির্বাচনের বিধিমালা সরকার নিজেই ভঙ্গ করলেন। যে সরকার দাবি করেছেন যে বাংলাদেশের এই নির্বাচন নাকি ইতিহাসের সেরা, ঐতিহাসিক, মানে সেই রকম একটা নির্বাচন, তারা কিন্তু বারবার বাগাড়ম্বর করেছেন। ফলে এটা একেবারে এই যে একটি বাগাড়ম্বর, সেটা আরেকবার প্রমাণিত হলো। তারা এই নির্বাচনে বিধি লঙ্ঘন করলেন। যেখানে বিধি লঙ্ঘন করলে সরকারের সেইখানে গিয়ে কাজ করার কথা, মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার কথা যে আপনি বিধি ভাঙছেন, সেখানে সরকারি লোকেরা নিজেরাই বিধি ভেঙে টাকডুমাডুম করছেন। এটা ঠিক না, এটা ভুল। এবং এটা আমি মনে করি যে নির্বাচন কমিশনের শুরুতেই এটা বলা উচিত ছিল। এই কাজগুলি করে ফেলার পরে যদি বলে তাহলে লাভ কি? মানে কলা ছিলে ফেলার পরে যদি বলে বুঝায় দাও, কলা আবার আগের মতো করে দাও, তাহলে তো লাভ নাই কোনো। এটা আসলে ঠিক হলো না। যদি কোন একজন নাগরিক যে মামলা করে দেয় এবং সেখানে দণ্ডটা কি হবে সেটাও কিন্তু আমি ওই ধারাটা পড়েছি, ওখানে দণ্ডটা উল্লেখ করা আছে। দণ্ডটা হলো মানে মিনিমাম 1 বছর, মিনিমাম, এর নিচে দেওয়ার কোনো সুযোগ নাই। আর ম্যাক্সিমাম 5 বছর, তার সঙ্গে অর্থদণ্ড হতে পারে। এখন মানে অর্থদণ্ড হতে পারে এবং মিনিমাম 1 বছর বা 5 বছর হতে পারে, অথবা উভয়ই হতে পারে। হ্যাঁ, আমি বলছি 1 বছরের কম হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু। না, মানে কারাদণ্ড হবেই, তার সঙ্গে জরিমানা হবে, অথবা তার সঙ্গে জরিমানা করাও যেতে পারে, নাও করা যেতে পারে। জি, কারাদণ্ড হবে, তার সঙ্গে অর্থদণ্ড হতে পারে। এখন আমার কথা হলো, যদি কেউ যে মামলা করে দেয় আপনি যে অপরাধটা করেছেন, অপরাধ যে করেছেন তার তো কোনো মানে প্রমাণ খুঁজতে হবে না। প্রত্যেকটা সরকারি অফিসের সামনে বড় করে কাপড়ে লেখা আছে যে হা মার্কায় ভোট দিন, হাতে ভোট দিন, এইটার জন্য স্বাধীনতা রক্ষার জন্য হাতে ভোট দিন, স্বৈরাচারী প্রত্যাবর্তন ফেরানোর জন্য হাতে ভোট। মানে সবাই সরকারি হবে, নিচে লেখাও আছে কোন অফিস দিয়ে তাও আছে। এখানে দুটি কাজ হয়েছে। একটি হচ্ছে আইনে আছে যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা যদি এই নির্বাচনে পক্ষ নেয় তাহলে বা প্রচারণা করে তাহলে শাস্তি হবে। কিন্তু এই কাজটা সরকার নিজেই যদি করে, সরকারকে তো আর কারাদণ্ড দেওয়া যায় না, কিংবা সরকারকে তো আর জরিমানা করা যায় না। এই কারণেই কিন্তু আইনে এটা উল্লেখ করা হয় না যে সরকারের কোনো লোকও এই কাজটা করতে পারবে না। তো এইটা সরকার আসলে স্পিরিচুয়ালি বোঝা উচিত ছিল যে যে কাজটা সরকারের একজন কর্মকর্তা করলে অন্যায় হয়, সেই কাজটা সরকারের অন্য কর্মকর্তা করলেও আসলে এটা অন্যায়ই হয়। ফলে এই অন্যায়টাতে যে সরকারি মেশিনারি ব্যবহার করা হয়েছে, বরং সেই জবাবদিহিতা নির্বাচন কমিশনকে চাওয়া উচিত আমাদের, যে আপনারা কেন সরকারকে আগেই সতর্ক করলেন না যে এই কাজটা করা ঠিক হচ্ছে না। আর বিভিন্ন জায়গাতে হ্যাঁ ভোটের প্রচারণায় সরকার কেন আরপিও গ্রহণ করবে? নির্বাচন হচ্ছে আরপিও অনুযায়ী, সরকার কি আরপিও করতে পারে না? এবং ডিসি, এসপি, ইউএনও যারা সরাসরি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, তাদের অফিসে ঢুকলে বা তাদের কাছে যদি এই প্রচারণা দেখা যায়, সেটা তো সঠিক হচ্ছে না আসলে। এবং সরকার কিন্তু কিছু সরকারি প্রতিষ্ঠান কিন্তু নির্দেশ দিয়েছে। একটু পড়ে শোনাবো, জি পড়ে শোনান। জি 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 পড়ে শোনান। এটা হলো আপনার আরপিওর 86 নম্বর অনুচ্ছেদে আছে, বলা হয়েছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোন ব্যক্তি
গণভোট অথবা কোনো ভোট বিষয়ে জনগণকে অবহিত বা সচেতন করতে পারবেন, তবে তিনি কোনোভাবেই গণভোটে হা বা না এর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানাতে পারবেন না। কিন্তু সরকার নিজেই তো আহ্বান জানিয়েছেন, প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্মকর্তা প্রধান উপদেষ্টা নিজেই বক্তৃতা দিয়ে হাতে ভোট দিতে বলেছেন। এখন তাকে কি সেটা তো করেছেনই। ভাই, কিন্তু আপনি চিন্তা করেন যে সরকার তো এই আইনটা ভঙ্গ করেছেন, শুধু তাই না, আমি এই কথাটা একদম শুরুতে বলেছিলাম যে সরকার গণভোটের স্পিরিটের ক্ষতি করছেন। কারণ গণভোটে সরকার পক্ষ হয় না, গণভোটে সরকার স্বাধীনভাবে জনগণকে বলে যে আমি যে কাজটা করছি এটাতে আপনারা স্বাধীনভাবে হ্যাঁ অথবা না বলেন, যাতে করে আমি ঠিক কাজটা করতে পারি। সরকার বলে দিচ্ছে আমার কাজটাই ঠিক, হ্যাঁ ভোট দেন, না দিলে আপনি দোসর, না দিলে আপনি গোলাম, না দিলে আপনি দেশের দরজা বন্ধ করে দিচ্ছেন, না দিলে ফ্যাসিবাদ এসে পড়বে। তাহলে সরকার তো এখানে কোনোভাবেই তার যে রোল প্লে করার কথা সেটা না করে তিনি একটা পক্ষ নিয়েছেন, এই পক্ষ সরকার নিতে পারেন না। সরকার জনগণের কাছে কেন গিয়েছেন? ঠিক না বেঠিক, হ্যাঁ বা না এটা জানার জন্য। কিন্তু আপনি যদি বিচারের আগেই তালগাছ আপনার বলেন, যদি বলে দেন যে হ্যাঁ আপনি বিচার করুন কিন্তু আপনাদের সবাইকে হ্যাঁ বলতে হবে, না বললেই আপনি ভুল, আপনি দোষর, আপনি নাই, আপনি মানে অনেক রকম ট্যাগিং হচ্ছে। তো সরকার এই কাজটা করেছেন এবং সরকার অন্যায় করেছেন, এটা তো আইন অনুযায়ী তাই। এখন সরকার যদি বলেন, আমি দেখেছি সরকার প্রত্যেক সরকারের কিছু চামচা গজায়, তো এই সরকারেরও গজিয়েছে এবং এরা কোন কোন ক্ষেত্রে সরকারের বেনিফিশিয়ারি। তারা বলার চেষ্টা করছেন যে এই সরকার বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার বলে ও যা খুশি তাই করতে পারে। এখন মনে করেন রাস্তার পাশে আপনি একটা আঘাত পেয়েছেন, কেউ একজন আপনার এই আঘাতটাকে বললো যে দেন দেন আমি এটা পরিচর্যা করি, করে কি উনি যা খুশি তাই করে দিতে পারবেন? উনি অ্যাক্সিডেন্টের মাধ্যমে গঠিত একজন চিকিৎসক, তাই না? অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার রক্ত বন্ধ করবে, সেই জন্য উনি কি যা খুশি তাই করতে পারেন না। উনি যদি যা খুশি তাই করেন নিজে না জেনে অথবা ইচ্ছাকৃত ভাবে অথবা এই দাবিতে যে আমি তো ডাক্তার না কিন্তু রাস্তার পাশে ওনাকে পেয়েছি, এখন কি করব, আমার মনে যা চেয়েছে তাই করেছি, এটা তো পারা যায় না। যে কোনো ভাবেই গঠিত সরকারকে সরকারের মতো আচরণ করতে হবে, এটাই হচ্ছে ঘটনা। এখন আমি আরেকটা প্রসঙ্গে একটু যাই, এটা নিয়ে সরকার কি করবেন জানি না। সরকারের আলী রিয়াজ সাহেব আবার কোন তথ্য দিবেন, হাজির করবেন সেটাও বলতে পারবো না। আমার তো পার্সোনালি আমি খুব হতাশ যে আমেরিকার নাগরিক আমাদের এখানে এসে কি করতেছেন না করতেছেন বুঝি না। আরেকটা বিষয় আমি বলি, এই যে আইন না মানার বিষয়টা, এখন আপনি কিন্তু শুরু থেকে বলে আসছিলেন এটা নিয়ে, আমি দেখেছি বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন টক শোতে আপনি এখানে কিন্তু নৈতিকতার প্রশ্নটা তুলেছিলেন। এখন আপনি যেটা নৈতিকতা কর্মসূচিতে নৈতিকতা প্রশ্ন তুলেছিলেন সেটা কিন্তু এখন আইনগত ভাবেও যে অবৈধ এটা আমরা জানতে পারলাম। আইন নিয়ে কথা কেন বলি না, আইন নিয়ে কথা বললে বর্ডার বাহিনী এসে বলে আপনি কি লয়ার? বুঝছেন, বর্ডার বাহিনী নিজে তো পড়াশোনা করবে না, বর্ডার বাহিনী তো নিযুক্ত, পয়সার বিনিময়ে যা খুশি তাই বলে, মাথা বেচা লোকজন আঙ্গুল বিক্রি করে টাইপ করে। এই বর্ডার বাহিনীর জন্য আমি আইন নিয়ে কোনো কথা বলি নাই, আইনের লোকের আইন নিয়ে কথা বলে দিয়েছে। এখন কথা হলো যে আমাদের প্রধান উপদেষ্টা উনি যে আরেক কথা বললেন যে আমাদের এই দেশটা নাকি জালিয়াতির কারখানা, এখানে নাকি পাসপোর্ট জালিয়াতি হয়, ভিসা জালিয়াতি হয়, অমুক হয় তমুক হয়, এগুলি বললেন। এবং এক জায়গায় বললেন উনি নাকি মধ্যপ্রাচ্যে কোন দেশে গিয়েছিলেন, সেখানে দেখছেন যে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে একজন লোক, এক মহিলা গিয়েছেন যেখানে যে সে গৃহ পরিচারিকার কাজ করছে। তো আমার কাছে এই জিনিসটা খুব কনফিউজিং মনে হলো যে যদি উনি ডাক্তারের সার্টিফিকেট দিয়ে যেয়ে থাকেন তাহলে গৃহ পরিচারিকার কাজ করবেন কেন? উনি তো ডাক্তারের কোনো কাজ করার চেষ্টা করবেন, এক নম্বর। দুই নম্বর কথা হলো যদি উনি সার্টিফিকেট নেন, বাংলাদেশ থেকে কোনো সার্টিফিকেট নিয়ে যদি কেউ বিদেশ যায়, তো সেই সার্টিফিকেট যদি কাজের জন্য প্রয়োজন হয় তাহলে সেটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা অ্যাটাস্টেড হতে হয়, ভেরিফাইড হতে হয়, না রকম কিন্তু বিষয় আশা আছে, আমি যতটুকু বুঝি। তাহলে এটাকে উদাহরণ হিসেবে দেখিয়ে উনি যদি বলেন আমাদের এই দেশটা জালিয়াতির কারখানা হয়ে গেছে, তাহলে সরকার প্রধান হিসেবে উনি কি করলেন গত 1.5 বছরে? এবং ওনার এটা বলা সাজে? এখন সারা দুনিয়া তো বলবে যে তোমার সরকার প্রধান বলে তোমরা জালিয়াতির কারখানা, তোমাদেরকে আমরা কিভাবে কি করবো? এটা থেকে আমাদের ইমেজ দুনিয়া জুড়ে বৃদ্ধি পেল না কমলো? এই কথার পেছনে মানে অনেকগুলো অযৌক্তিকতা আছে। প্রথমত, আপনি ডাক্তারের সার্টিফিকেট নিয়ে গৃহ পরিচারিকার কাজ যিনি করছেন এটি করতে পারেন যদি সত্যিকারের ডাক্তারও হন। অবস্থায় ভেদে বা কোনো চাপে পড়ে বা কোনো কারণে কেউ যদি সেখানে ডাক্তারি করতে পারছেন না কিন্তু গিয়েছেন, কোনো কারণে চাপে পড়ে কিন্তু মানুষ অনেক কিছু
করে, কিন্তু সৌদি আরবে এই ঘটনাটি ঘটার কোনো সুযোগ নাই, কারণ সৌদি আরবে অবৈধ গৃহ পরিচারিকা রাখার কোনো সুযোগ নাই। যদি কেউ বাংলাদেশে গিয়ে থাকেন তাকে আমাদের ইমিগ্রেশন পার হতে হয়েছে, এবং এইখানেই তার আকামা বা ওয়ার্ক পারমিট শো করতে হয়। ওয়ার্ক পারমিট শো না করে কেউ সৌদি আরবে যেতে পারে না। ফলে এই ওয়ার্ক পারমিট শো করে যখন তিনি সৌদি আরবে গিয়েছেন, তার পাসপোর্টটাও সেখানে দেখাতে হয়েছে। ইমিগ্রেশনে কিন্তু পাসপোর্টে গায়ে পেশা লেখা থাকে, এবং এই পেশাটা দেখা যায়, আমাদের ইমিগ্রেশনের অফিসাররা এটা দেখতে পান। ফলে যদি পাসপোর্টে পেশা লেখা থাকে ডক্টর আর আকামায় লেখা থাকে গৃহ পরিচারিকা, তাহলে আমাদের ইমিগ্রেশনই পার হওয়ার কথা না। ফলে উনি এই গল্পটা যে বলেছেন, এই গল্পটা আসলে বলেছেন হয়তো, এই গল্পটা কতখানি কি এটা আসলে বাছাই করা, যাচাই করা দরকার ছিল। ইনি এই অন্যায়টা দেখেছেন ওইখানে বসে, তাহলে ওই অন্যায়টা তো সুনাগরিক হিসেবে তখনই রিপোর্ট করে দেওয়ার কথা। আর গৃহ পরিচারিকা তাকে কেন এসে বলবে যে আমি ডাক্তার, অথবা কেন বলবে যে আমার ডাক্তারের সার্টিফিকেট আছে? আর ওই গৃহ পরিচারিকা যদি ধরা পড়ে গিয়ে থাকে সৌদি আরবে, তাহলে সরকারেরই সেটা জানার কথা। এই সরকারের থাকা অবস্থায় উনি যদি এটা জেনে থাকেন, তাহলে আমি বুঝলাম যে প্রধান উপদেষ্টাকে তারা বলেছেন। কিন্তু অতীতে গিয়ে থাকলে তিনি, তখন তো উনি প্রধান উপদেষ্টা না, ওনাকে এই গল্প কে শুনিয়েছে? এগুলো আসলে এক ধরনের মানুষের মনে কৌতূহলী, মানুষের মনে প্রশ্ন জাগায়। কিন্তু যে কাজটা তিনি করেছেন, তিনি বলেছেন বাংলাদেশ জালিয়াতির কারখানা, এটা ওনার মুখ থেকে আসাটা আসলে অত্যন্ত দুঃখজনক। এই জালিয়াতির কারখানার তিনি প্রধান উপদেষ্টা, এইটা তো তার মনে রাখা দরকার ছিল। এতে আমার মতো সাধারণ নাগরিকরা অনেকেই দুঃখ পাবেন। আমি আপনাকে একটা গল্প শোনাই, এটা আমার দেখা নয়া চিন নামে একটা বই আছে, শেখ মুজিবুর রহমানের লেখা। উনি তখন পাকিস্তানের প্রাদেশিক সরকারের মন্ত্রী সম্ভবত। তো উনি নয়াচীন পরিদর্শনে গিয়েছিলেন, এবং সেইখানে যাওয়ার পরে ওখানে ওই কথাটা উনি লিখেছেন যে অনেকেই বদনাম করছিল পাকিস্তানের, এবং পাকিস্তানের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবার। কিন্তু উনি চিন্তা করলেন যে এই বদনাম করাটা তার সাজে না। কেন সাজে না? কারণ উনি বললেন যে এটা সাজে না এই জন্য, উনি কি তখন মন্ত্রী কিনা আমার এটা মনে নাই, আমার দেখে নয়া চিনে, কিন্তু এই কাহিনীটা আছে, এটা আমি পড়েছি। তো উনি চিন্তা করলেন যে নিজের দেশের ব্যাপারে বিদেশিদের কাছে এসে বদনাম করাটা অত্যন্ত অন্যায়। নিজের প্রেসিডেন্ট কিংবা নিজের দেশের মানুষ বা নিজের দেশের যা কিছু থাকুক নিন্দা করার, এইটা উনি যেহেতু রাজনীতি করেন দেশে করবেন, কিন্তু বিদেশের কাছে নিজের দেশকে ছোট করাটা উচিত হবে না বলে উনি বিরত থাকলেন। এবং এখানে আরো একটা গল্প আছে যে উনি একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলেন, সবাই উপহার দিচ্ছিল, উনি তো জানেন না যে সকলকে উপহার দিতে হয় এইভাবে, এবং উনি তখন তার হাতে নাকি একটা আংটি ছিল, সে আংটিটা খুলে দিয়ে দিলেন। কারণ এই জন্য দিলেন যে ওরা ভাববে যে বাঙালি এত গরিব, বাঙালির রাজনীতিবিদ এত গরিব বা এত দুর্বল যে সে একটা উপহার দিতে পারে না। মূল বিষয়টি এইখানে যে আমাদের প্রধান উপদেষ্টা যখন আমাদের পুরো দেশটাকে জালিয়াতির কারখানা বলেন, তাহলে এই কারখানায় বহু বহু জালিয়াতি পয়দা হয়। এবার আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে, এই সরকার তার পররাষ্ট্র দপ্তর বলেছে সৌদি আরবের চাপে হোক বা অনুরোধে হোক বা নির্দেশে হোক, আমাদের সরকার 69,000 রোহিঙ্গাদেরকে বাংলাদেশের পাসপোর্ট দিচ্ছে, যাদের বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার কথা না। কারণ তারা বাংলাদেশের পাসপোর্ট জালিয়াতি করে, জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তারা বাংলাদেশি সেজে সৌদি আরবে চাকরি নিয়ে চলে গিয়েছে। এখন আমাদের পাসপোর্টের আইনে পরিষ্কার লেখা আছে, বাংলাদেশি সিটিজেন্স বাই বার্থ, ডিসেন্ট অর ন্যাচারালাইজেশন আর এলিজিবল ফর এ বাংলাদেশি পাসপোর্ট। এবং এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্টের বয়স 17 বছরের, মানে 18 বছরের নিচে হলে তার একটা 17 ডিজিট অনলাইন ভেরিফায়েবল বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ জন্ম সার্টিফিকেট থাকতে হবে। আর যদি 18-র বেশি হয় তাহলে এনআইডি থাকতে হবে, এবং তাকে ইন পার্সন বায়োমেট্রিক দিতে হবে। তাহলে এই রোহিঙ্গাদেরকে যে নতুন ভাবে পাসপোর্ট ইস্যু করার সিদ্ধান্ত হলো, 69,000-কে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হলো, জালিয়াতদেরকে উৎসাহ দিল। কে দিল? জালিয়াতদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে আবার পাসপোর্ট দিয়ে দেওয়া হলো, যারা জালিয়াতি করে কোনো না কোনো একটা কিছু বের করেছিল, হয় বার্থ সার্টিফিকেট, না হলে এনআইডি, না হলে তো পাসপোর্ট হওয়ার কথা না। তো জালিয়াতিতে কে উৎসাহ দিল? এবং এই যে জালিয়াতি আছে, জালিয়াতি বন্ধ করার জন্য, এই জালিয়াতি বন্ধ করার জন্য এই অন্তর্বর্তী সরকার কি কি ব্যবস্থা নিয়েছেন জালিয়াতি বন্ধ করার জন্য? সেই ব্যবস্থাগুলো উনি নিবেন না? একটা জালিয়াতির কারখানাকে উনি জালিয়াতির কারখানা বলে দিয়ে তারপর চলে যাবেন? আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি
হতে পারে উনি যে কোনো কারণে উনি বলুক না কেন, এটা যদি সত্য কথাও হয়, কিছু সত্য রয়েছে যেটা উনি বলবেন না। কারণ উনি বললে গোটা পৃথিবীতে এই কথাটি রেজিস্টার্ড হবে যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দেশটাকে কারখানা বানিয়ে বলেছেন, কারখানা হিসেবে উল্লেখ করেছেন, এবং সেটা কিসের কারখানা? সেটা জালিয়াতির কারখানা। অথচ আমাদের এই দেশটা পৃথিবীর বস্ত্র কারখানা, আমাদের এই দেশটা পৃথিবীর অন্যতম বৃহৎ মৎস্য খামার, আমাদের এই দেশটা পৃথিবীর চিকিৎসা শাস্ত্রের এক মিরাকল পাবলিক হেলথে, যেখানে আমরা এত বেশি টিকা, এত বেশি প্রতিরোধযোগ্য রোগ, এত বেশি মৃত্যু কমানো, এত বেশি নারী এবং শিশুর স্বাস্থ্যের উন্নতি, আমাদের গড় আয়ের উন্নতি করেছি। উনি কিন্তু এই কথাটাও বলেছিলেন, পোর্ট সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন বাংলাদেশের চিকিৎসকদের উপর আস্থা নাই, এই জন্য লোকে ভারতে যায়। একটা কথা বলি আমি, এবং আরো একটা কথা আমি বলি, উনি যে এই কথাটা বলে দিলেন, আমাদেরকে জালিয়াতির কারখানা বললেন, আমাদের এই দেশটা তো আরো বহু কিছুর কারখানা। আমাদের এই দেশটা শুধু যে জালিয়াতির কারখানা উনি বললেন সেটা তো নয়, গর্ব করার মতো বহু কারখানা আমাদের এই দেশে আছে। আমাদের এই দেশে এমন এমন কারখানা ছিল বা আছে যে কারখানার জন্য আমরা ব্রিটিশদের অ্যাওয়ার্ড পেয়েছি, উনি যেমন আমেরিকানদের অ্যাওয়ার্ড পেয়েছেন। আমাদের এইখানে একটা উলের কারখানা ছিল, সে উলের কারখানাটা নিউমোনিয়া আক্রান্ত হয় শিশুরা, সেই জন্য তাদের জন্য শীতের কাপড় বানাতো, ক্যাপ বানাতো, গ্লাভস বানাতো উলের, এবং সে হাতে বোনানো নামে সেই প্রজেক্ট কিন্তু রানী সেটাকে পুরস্কৃত করেছেন যে আমরা শিশুদের জন্য এটা তৈরি করি, এবং এই প্রোডাক্ট আমাদের এখানে গরিব নারীরা তৈরি করতো, এবং সেটা পৃথিবীর বিভিন্ন দেশে গরিব শিশুরা ব্যবহার করতো। তাহলে এই কারখানাগুলি উনি চোখে দেখলেন না, উনি শুধু জালিয়াতির কারখানাটাই দেখলেন। ওনার গ্রামীণ ফোনের কারখানাটা উনি দেখলেন না, ওনার গ্রামীণ ব্যাংকের কারখানাটা উনি দেখলেন না, ওনার ড্যানন দইয়ের কারখানাটা উনি দেখলেন না। এগুলি কি জালিয়াতির কারখানা? এগুলো তো ভালো কারখানা। উনি ভালোর কথা না বলে উনি আমাদের ওই কয়েক লক্ষ কিংবা কয়েক হাজার জালিয়াতের জন্য পুরো দেশটাকে জালিয়াত বানিয়ে দিলেন। আমাদের দেশের কৃষক জালিয়াত, আমাদের দেশের শ্রমিক জালিয়াত। কি জালিয়াতি করে আমাদের কৃষকেরা? কি জালিয়াতি করে যারা ক্ষুদ্র ঋণ নেয় তার ব্যাংক থেকে? কি জালিয়াতি করে আমাদের এত কোটি কোটি সাধারণ মানুষ? কি জালিয়াতি করে আমাদের মায়েরা? কি জালিয়াতি করে আমাদের শিশুরা? এই যে তরুণদের জন্য উনি এত উৎসাহিত, সেই তরুণরা কি জালিয়াতি করে? যাই হোক, আমরা এটা নিয়ে আর বেশি কি বলবো, উনি একটা গুরুত্বপূর্ণ পদে আছেন। আমাদের খুব দুঃখ পেয়েছি, খুবই দুঃখ পেয়েছি। বাপ বকা দিলে মানুষ দুঃখ পায় না? বাপে যদি বকে মানুষ দুঃখ পায় না?